হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূত আলাপ। আমার নাম সৌভিক, আর আমি তোমাদের জন্য নিয়ে আসি প্রতি সপ্তাহে দুটো করে সত্যি ভয়ের ঘটনা। এপিসোড 4-এ আপনাদের সাপোর্ট পেয়ে আমার খুব ভালো লেগেছে এবং আমি চাই আপনারা আমার প্রতিটা এপিসোডে এইভাবে সাপোর্ট করুন। আর আপনাদের আমার এই ঘটনা কেমন লাগছে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যান। ঘটনা শুরুতেই বলে রাখতে চাই, দুর্বল হৃদয়ের ব্যক্তি ও বাচ্চারা এই ঘটনা থেকে দূরে থাকুন এবং যারা শুনতে ইচ্ছুক তারা দয়া করে হেডফোন ইউজ করুন। আজকের ঘটনাটি আমার সাথে শেয়ার করেছে আমার এক খুব কাছের আত্মীয়। আমার সম্পর্কে মামা বলা যেতে পারে, যদিও আমার থেকে বয়সে সে মাত্র 4 বছরের বড়। ঘটনা সূত্রে এই মামার নাম আমি গোপন করলাম এবং আমি এই চরিত্রের নাম দিলাম রাজু। রাজু নিজের মুখেই এই ঘটনাটা আমার সাথে শেয়ার করেছে। আমি চেষ্টা করব ঘটনাটি ওর মতন করেই আপনাদের সামনে তুলে ধরার। ঘটনার নাম মৃত বন্ধুর সাথে আবার দেখা। রাজু তার বাবা মার সঙ্গেই এক ভাড়া বাড়িতে বসবাস করত। যেহেতু ভাড়া বাড়িতে বসবাস করত, তাই আজ এখানে কাল ওখানে লেগেই থাকতো। তবে ঘটনাটি ঘটে তখন যখন রাজুর পরিবার আন্দুলে একটি ভাড়া বাড়িতে এসে থাকতে লাগলো। বাড়িটা বেশ পুরনো ছিল, তবু ভাড়া কিন্তু কম নয়। ভাড়া 1,500 টাকা প্রতি মাসে এবং কারেন্টের বিল আলাদা। যেহেতু রাজুর বাবার পেশা ছিল সেলাইয়ের কাজ, তাই সংসারে অভাব অনটন লেগেই থাকতো। রাজুদের ঘর লাগোয়া বাদিকেই ছিল একটা খোলা পুকুর, যে পুকুরটায় আগে মাছ চাষ হতো, কিন্তু ইদানিং জল নষ্ট হয়ে যাওয়ার কারণে মাছ চাষ বন্ধ আছে। এবার ঘটনায় ফেরা যাক। বাকি ভাড়াটাদের মধ্যেই আর একটা বাচ্চা ছেলে ওখানে থাকতো, যার নাম ছিল বিপ্লব, এবং এই বিপ্লবের বয়সও প্রায় 13 থেকে 14 বছরের মধ্যেই হবে। বাকি ঘরগুলোয় খুব একটা সেরকম বাচ্চা ছেলে থাকতো না, তাই রাজুর বন্ধু বলতে একমাত্র বিপ্লবই ছিল তার ভরসা। রাজু আর বিপ্লব পড়তো একই স্কুলে, তাই প্রতিদিন সাইকেল নিয়ে কাঁচা রাস্তা দিয়ে স্কুল যেতে হতো প্রায় মিনিট 10 পথ পেরিয়ে। মিনিট 5 সাইকেলিং করার পরেই রাস্তার ধারে পড়তো একটা পুরনো শ্মশান, যেটা আগে ব্যবহার করা হতো, কিন্তু এখন আর সেটা ব্যবহার করা হয় না। এখন কেউ মারা গেলে তাকে নিয়ে যাওয়া হয় পাশের গ্রামে এক শ্মশানে, যেটা প্রায় 4-5খানা গ্রামের লোক ওখানেই আসে শবদেহ পোড়াবার জন্য। রাজু আর বিপ্লব একে অপরকে বন্ধু হিসাবে খুব ভালোবাসতো এবং একে অপরকে ভরসাও করতো অনেকটা। দুজনের মধ্যে বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে কোনো কোনো দিন রাজুর বাড়িতে বিপ্লব খাওয়া দাওয়া করতো, বা কোনো কোনো দিন বিপ্লবের বাড়িতে রাজু। এইভাবে ভালোই চলছিল দুজনের বন্ধুত্ব। একদিন এক শনিবার বিপ্লব আর রাজু দুজনেই স্কুল থেকে ফিরছিল সাইকেল চালিয়ে। দুই বন্ধু গান গাইতে গাইতে বেশ মনের আনন্দে ফিরছিল বাড়ির দিকে। হঠাৎ 5 মিনিট সাইকেল চালানোর পরেই রাস্তার বাঁদিকে পড়লো সেই পুরনো শ্মশান। রাজু গান গাইতে গাইতে বেশ কিছুটা এগিয়ে গেছিল। পেছন ফিরে দেখলো বিপ্লব বেশ কিছুটা দূরে সাইকেল নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছে আর তাকিয়ে আছে ওই শ্মশানের অন্ধকার বাঁশঝাড়গুলোর দিকে। রাজু তখন বারবার সাইকেলের বেল বাজিয়ে বিপ্লবকে ডাকতে শুরু করলো। বেশ কিছুক্ষণ ধরে বিপ্লবকে ডাকার পরেও যখন কোনো সাড়া পেল না রাজু, তখন রাজুর মনেও এক কৌতূহল জন্ম নেয়। রাজু তখন ভাবে যে বিপ্লব এত মন দিয়ে কি দেখছে। সাইকেল থেকে নেমে সেই সময় ভয় ভয় কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল বিপ্লবের দিকে। সেখানে গিয়ে রাজু দেখল বিপ্লব তাকিয়ে আছে অন্ধকার ঘন বাঁশবাগানের মধ্যে একটা কালো বেড়ালের দিকে, যে বেড়ালটাও বিপ্লবকে সমানে দেখে যাচ্ছে, এবং পাশে রাজু গিয়ে দাঁড়াতেই বেড়ালটা ঘুরে ওকেও একইভাবে ভয়ানক দৃষ্টিতে দেখছে। সঙ্গে সঙ্গে দেরি না করে রাজু তার পায়ের তলা থেকে একটা পাথরের টুকরো তুলে ছুঁড়ে দিল বেড়ালটার দিকে। পাথরের টুকরোটা বেড়ালের দিকে ছুটতেই সেখান থেকে পালিয়ে গেল বেড়ালটা। ঠিক তক্ষুনি বিপ্লব রাজুকে বলল, আরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল বাড়ি যাবো তো, দেরি হয়ে যাচ্ছে তো। তুই এইখানে কেন দাঁড়িয়েছিস?
রাজু তখন কথা না বাড়িয়ে বিপ্লবকে নিয়ে জোরে সাইকেল চালিয়ে সেখান থেকে বাড়ি ফিরে এসেছিল। এসে যখন সে বিপ্লবকে এই সব কথা খুলে বলে, তখন বিপ্লব তার কথায় বিশ্বাস করে না এবং পাত্তাও দেয় না, উল্টে তার কথা হেসে উড়িয়ে দেয়। রাজু রাগ করে সেদিন থেকে বিপ্লবের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। ঠিক দুদিন পর বিপ্লব এলো রাজুর ঘরে। ওই রাজু, চল চল চান করতে যাবো, চল পুকুরে ডুব মেরে আসি, আর রাগ করে থাকিস না, রাজু তখনও মেনে নিতে পারেনি যে বিপ্লব কি করে তার কথায় বিশ্বাস করলো না। তাই সে রাগের মাথায় ঘরের ভেতর থেকেই সাড়া দিয়ে বলল, না রে, তুই চলে যা, আমি যাবো না তোর সঙ্গে গান করতে। তার এই রাগের কথা শুনে বিপ্লব বলল, আর যদি তুই আমার সঙ্গে চান করতে না যাস, আর কোনো দিন আমাকে দেখতে পাবি না তুই। রাজু তার কথায় মন না ভিজিয়ে সে আবার বলল, তুই চলে যা, বললাম তো তোর সঙ্গে আমি চান করতে যাবো না। এই শুনে বিপ্লব সেখান থেকে চলে গেল। রাজু সেদিন বুঝতে পারেনি যে সেই স্নানটাই ছিল বিপ্লবের সঙ্গে শেষ স্নান। কারণ সেদিন বিপ্লব যে পুকুরটায় স্নান করতে নেমেছিল, সেই পুকুরটায় বিপ্লব রাজু দুজনেই প্রায় দিনেই স্নান করত। তবু অবাক কাণ্ড, সেদিনকে বিপ্লব স্নান করতে নেমে আর ওঠেনি। বেশ কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে চিৎকারের আওয়াজ শুনে রাজু দৌড়ে বেরিয়ে গেল পুকুর পাড়ের দিকে। সেখানে গিয়ে রাজু দেখল বিপ্লবের দেহটা জলের ওপর নিথর হয়ে ভাসছে, আর সেই দেহের সোজাসুজি পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে সেই কালো বিড়ালটা। অবাক করা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে রাজুর দিকে, যেন বলছে, এবার তোর পালা। প্রাণের বন্ধুকে হারাবার শোক, সাথে মৃত্যুর হাতছানি। রাজু বুঝতে পারছিল না কি করবে। সেই মুহূর্তে সে আর কিছু সহ্য করতে না পেরে দৌড়ে চলে গেল তার ঘরের ভেতর। গিয়ে মুখ ঢেকে গুমড়ে গুমড়ে কাঁদতে লাগলো। বিপ্লবকেও নিয়ে যাওয়া হলো পাশের গ্রামের শ্মশানে। সেখানে গিয়ে যখন বিপ্লবের দেহ পোড়ানো হচ্ছিল, অদ্ভুতভাবে রাজু লক্ষ্য করে সেখানেও হাজির সেই কালো বিড়ালটা। তখন সে রাগের মাথায় কালো বিড়ালটার দিকে একটা ইট তুলে ছুঁড়ে দেয়, কিন্তু অদ্ভুতভাবে এবার বিড়ালটা সেখান থেকে পালিয়ে যায়নি। বিড়ালটা যেন উধাও হয়ে গেল রাজুর চোখের সামনে। রাজু তখন কাউকে কিছু না বলে মনে মনে সেই ভয় চেপে রেখে শ্মশান থেকে বাড়ি ফিরে গেল। তারপর থেকেই রাজু মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে শুরু করলো, এবং সেই স্বপ্নে আসতো তার প্রাণের বন্ধু, প্রিয় বন্ধু বিপ্লব। তার স্বপ্নে তাকে বিপ্লব প্রতি রাতে এসে বলতো, বন্ধু, তুই সেদিন এলি না তো আমার সঙ্গে চান করতে, দেখলি তো, আর তুই আমায় দেখতে পেলি না। এখন চল আমার সঙ্গে, আমি তো একা, বল। আর প্রতিদিন এই স্বপ্ন দেখার পর রাজু চিৎকার করে ঘুম থেকে উঠে পড়তো। ভয়ে ভয়ে কোনোভাবে সেই বাকি রাত্রিটা রাজু কাটাতো। এইভাবে চলছিল বেশ দু একদিন, কিন্তু 3-4 দিন হওয়ার পর রাজুর এই স্বপ্ন দেখার ব্যামো বাড়তেই থাকলো। একদিন স্কুল থেকে ফেরার সময় সেই শ্মশানের কাছে রাজু লক্ষ্য করে অন্ধকারে কিছু একটা দাঁড়িয়ে আছে। তাই সে সাইকেলটা থামিয়ে নেমে পড়ে সাইকেল থেকে, আর লক্ষ্য করে ডান দিকে শ্মশানের মধ্যে বাঁশ বাগানের অন্ধকারে কে যেন দাঁড়িয়ে আছে। একটু ভেতরে দুপা ফেলে ঢুকতেই দেখে দাঁড়িয়ে আছে বিপ্লব, আর পাশে বসে আছে সেই কালো বিড়ালটা। দুজনেই তাকিয়ে আছে রাজুর দিকে, যেন তারা ডাকছে রাজুকে তাদের কাছে, বলছে, আমার কাছে চলে আয়, আমি একা একা আর পাচ্ছি না থাকতে, চলে আয় আমার কাছে, রাজু, তুই চলে আয় আমার কাছে। রাজুর তখন গোটা গায়ে কাঁটা দিয়ে দিয়েছে, হাড় হিম করা বাতাস বইছে তার গায়ের ওপর দিয়ে। তখন সে কিছু বুঝতে না পেরে মাথা ঘুরে পড়ে গেল রাস্তায়।
ঘটনার 5 মিনিট পরেই সেখান দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিলেন পাশের বাড়ির এক কাকা, এবং তিনি তাকে দেখতে পেয়ে সাইকেলে করে কোনোভাবে বাড়ি পর্যন্ত নিয়ে যান। বাড়ি ফেরার পর রাজু প্রায় 2 ঘন্টা অজ্ঞান ছিল। যখন তার জ্ঞান ফেরে, তার গোটা শরীর তখন গরম আগুন হয়ে আছে, আর মনে মনে কি যেন বিড়বিড় করে বকছে। রাজুর বাবা কানটা একটু রাজুর মুখের কাছে নিয়ে গিয়ে শোনার চেষ্টা করলো আসলে রাজু কি বলছে। তখন রাজুর বাবা শুনলো, আমি তোর সাথে যাব না, আমার ছেড়ে দে, আমি যাব না তোর সাথে, আমার ছেড়ে দে। এই শুনে রাজুর বাবা হঠাৎ চমকে গেল আর দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল ডাক্তার আনতে। ডাক্তার আনতে প্রায় 15 মিনিট লাগে। ততক্ষণে ডাক্তার নিয়ে যখন ঘরে ফিরেছে, ফিরে দেখে রাজু উঠে বসে আছে আলমারির মাথায়, আর এক বিশ্রী গলায় যেন বারবার বলছে, আমি ওকে নিয়ে যাব, আমি ওকে ছাড়বো না, আমার একা ভালো লাগে না ওখানে, আমি রাজুর সাথে খেলবো, আমি রাজুর সঙ্গে থাকতে চাই। রাজুকে তো ছেড়ে দে, তোর ছেড়ে রাজুকে, আমি রাজুকে নিয়ে যাবো, ছেড়ে দে রাজুকে। এই বলে রাজু নিজেরই মুখে আঁচড় মারতে থাকে বারবার নিজের নখ দিয়ে, আর নিজের মুখের মাংস খুবলে তুলে নিচ্ছে বারবার। এই দৃশ্য দেখে রাজুর বাবা অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সেই ডাক্তার দৌড়ে পালায় ঘর থেকে। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই রাজুর মা দৌড়ে গিয়ে গঙ্গা জল নিয়ে এসে ঘরে ছেটাতেই রাজু অজ্ঞান হয়ে আলমারির মাথার ওপর থেকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। রাজুর মা কোনোভাবে সেই রাতটা ভয়ে ভয়ে কাটানোর পর ভোর হতে না হতেই দৌড়ে গেল এক তান্ত্রিকের কাছে, যিনি গ্রামের সামনেই একটা মোটা অশ্বত্থ গাছের তলায় প্রতি শনিবার বসতেন। সেখানে গিয়ে তাকে সমস্ত কথা খুলে বললেন রাজুর মা, এবং তান্ত্রিক বললেন, এখান থেকে এর কোনো উপায় আমি করতে পারবো না, আমাকে তোদের ঘরে যেতে হবে, তোদের ঘরে গিয়ে দেখতে হবে আসলে ঘটনাটা কি। এই বলে তারা দুজনেই রওনা দিল রাজুদের বাড়ির দিকে। এদিকে বাড়িতে রাজুর বাবা আগে থেকেই ঘুমন্ত অবস্থায় রাজুর হাত পা বেঁধে রেখেছিল। তান্ত্রিক বাড়িতে প্রবেশ করতেই রাজুর চোখ খুলে যায়। রাজুর চোখ তখন রক্তকরবী হয়ে আছে, তাকিয়ে আছে কটকট করে সেই তান্ত্রিকের দিকে, আর আবার সেই বিশ্রী গলায় বলছে, তুই কেন এসছিস? তুই এখানে কেন এসছিস? আমি ওকে নিয়ে যাব, আমাকে ওকে একা থাকতে দে। তুই চলে যা, তুই চলে যা এখান থেকে, আমি ওকে মেরে দেবো, তুই চলে যা, তুই চলে যা। তান্ত্রিক তখন মন্ত্র পড়তে শুরু করে, এবং মন্ত্র পড়তে পড়তে গঙ্গা জল ছেটায় ঘরের চারদিকে, আর রাজুর দিকে তাকিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে গঙ্গা জল ছেটাতেই রাজুর চোখ দুটো ফেটে বেরিয়ে আসতে লাগলো। অদ্ভুতভাবে চিৎকার করছে রাজু, ছেড়ে দে, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে, ছেড়ে দে আমায়। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর রাজু অজ্ঞান হয়ে যায়, আর নিস্তেজ হয়ে যায় তার দেহ। নিথর রাজুকে পড়ে থাকতে দেখে তার বাবা আর মা কান্নায় ফেটে পড়ল। ঠিক তখনই তান্ত্রিক বলল, ভয় পাস না, ও আর কিচ্ছু করতে পারবে না, ওকে আমি শায়েস্তা করে দিয়েছি। আমি একটা মাদুলি দিয়ে যাচ্ছি, এই মাদুলিটা ওকে পরিয়ে রাখবি, যেন কোনোদিন মাদুলিটা না খুলে, এটা লক্ষ্য রাখিস, তাহলেই ও বেঁচে থাকবে।
এই ঘটনা ঘটার পরের দিনেই রাজুর পরিবার সেখান থেকে ঘর ভাড়া ছেড়ে দেয় এবং চলে যায় অন্য কোথাও। আজ রাজুরা বেশ সুখেই আছে, যদিও রাজু এখনো সেই মাদুলি খোলেনি, খোলার সাহস পায়নি বলা যায়। আর রাজুর মা বাবা খুব ধুমধাম করে রাজুকে বিয়ে দিয়েছে। আজ রাজুর বিয়ে হয়েছে প্রায় 1 বছর হলো। রাজু এখন একটা প্রাইভেট সেক্টরে জব করে। এখন তারা খুব সুখে আছে, আমাদের সঙ্গে সম্পর্ক আছে বলা বাহুল্য। আজকের ঘটনাটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। যদি ভালো লাগে ঘটনাটি শেয়ার করো, লাইক করো, অ্যান্ড যারা নতুন আছো আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে যাও। সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, কারণ এইভাবে ঘটনা তোমাদের সামনে আমি আরো তুলে ধরতে পারবো যদি তোমরা আমাকে আরো একটু সাপোর্ট করো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড স্টে টিউন উইথ ভূতালাপ।